হ্যালো, ঠিকমতো শোনা যাচ্ছে? এতক্ষণে যে আনন্দের রেশটা ছিল, এবার একটু সিরিয়াস। কিন্তু সব কিছুর মূলে কিন্তু সেই ভালোবাসাই। রেশটা যাই হোক না কেন, শেষ হবে ভালোবাসাতেই। আমাদের এই নাটকটা লিখেছে তৃণা মিত্র। নাটকের নাম চলো পাল্টাই, মা আর মেয়ের গল্প। আছি আমি, মনিকা আইন, আর আমাদের রূপাদি, আমার ভীষণ প্রিয় এক দিদি, রূপাদি, রূপা ভদ্র। শুরু করছি। মা, ও মা, শুনছো? একবার বারান্দায় এসো। হ্যাঁ রে, আসছি, দাঁড়া। এই নে, চাটা ধর। দেখো, একটা বয়স্ক মতো লোক দেখেছো, নোংরা জামা কাপড় পরা, আমাদের বাড়ির সামনে বসে আছে, আর কিরকম অদ্ভুতভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে, দেখেছো? দেখেছি। বেশ কয়েকদিন ধরেই দেখছি ঠিক আমাদের বাড়ির সামনেই বসে থাকে, আর আমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। তাই না? দেখে তো মনে হয় ভিখারি। যা অবস্থা, এক মাথা নোংরা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, জামা কাপড়ের অবস্থাও তো সেরকমই। কিন্তু চোখ দুটো বড় অদ্ভুত না? কি ভীষণ উজ্জ্বল, আর কিরকম যেন মায়াবী। তো স্কুল নেই আজ? আমাকে কিন্তু দোকান খুলতে হবে, বিয়ের মরশুম চলছে, প্রচুর অর্ডার। এই শোন, তুই স্কুল যাওয়ার সময় পাড়ার ছেলেগুলোকে ডেকে বলিস তো ভিখারিটাকে যেন এখান থেকে সরিয়ে দেয়। থাক না মা, কিছু তো করে না। একটু পরে তুমি আমি দুজনেই তো বেরিয়ে যাব, দেখবে ও ঠিক চলে যাবে। গেলেই ভালো। বারান্দায় গেলেই যদি দেখি কেউ মুখের দিকে একভাবে তাকিয়ে আছে, খুব অস্বস্তি লাগে জানিস। তাছাড়া দিনকালও তো ভালো না, আমরা কেউ সারাদিন থাকি না। চুরি ডাকাতি কিছু একটা হয়ে গেলে? মা, একটা রুগ্ন হাড় জিরজিরে লোক কি চুরি ডাকাতি করবে বলো তো? আর আমাদের বাড়িতে কি রাজৈশ্বর্য আছে চুরি করার মতো? এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, আমি চানে যাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। এই যে নে, টিফিনটা ব্যাগে ভরে নে। মা, কাল রাতের রুটি বা ভাত কিছু আছে? কেন রে, কি হবে? না, ওই যাওয়ার সময় লোকটাকে দিয়ে যাব, দেখে মনে হয় কতদিন খেতে পায় না। দেবেই যখন, তখন টাটকাই দিও। আমি তো রুটি করছি, যাবার সময় নিয়ে যেও। আমি জানতাম আমার মা কাউকে বাসি খাওয়ার মানুষই না, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। ছাড় 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 বলছি, গ্যাসে রান্না চাপিয়ে এসছি, ছাড় না। হ্যাঁ ঝুম, বল কি হয়েছে? হাসপাতালে? কেন হাসপাতালে কেন? উফ, তুই আবার এর মধ্যে কেন জড়াতে গেলি? আমার এসব অশান্তি একদম ভালো লাগছে না। না না, বেশি দেরি করিস না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সাবধানে আসিস, রাখছি। রাগ করছো কেন মা? আমার কথাটা তো শোনো। হাসপাতাল থেকে এসেছো, যাও আগে গিয়ে স্নান করে জামা কাপড় ছাড়ো, তারপর তোমার সব কথা শুনবো। না মা, ঘটনাটা তোমার জানা দরকার। আর আমি যখন স্কুল থেকে ফিরছি, দেখি আমাদের বাড়ির সামনে একটা বড় সড়ো জটলা, চিৎকার চেঁচামেচি। আমি ছুটে লোকজন সরিয়ে সামনে গিয়ে দেখি ওই বুড়ো ভিখারিটাকে পাড়ার ছেলেগুলোও ধরে মারছে। লোকটার কপাল ফেটে, নাক ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। বেচারা হাত জোর করে সবার কাছে বলছে আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি কিছু করিনি। মানে পাড়ার ছেলেগুলো এমনি এমনি একটা লোককে মারবে? কই, এর আগে তো কোনোদিন এইরকম কিছু ঘটনা ঘটেনি। নিশ্চয়ই লোকটা কিছু করেছিল। আমি তো বাপ্পাদের জিজ্ঞাসা করলাম, ওরা বলল ওদের মনে নাকি সন্দেহ ছিলই। আজ যখন আমরা কেউ বাড়িতে ছিলাম না, লোকটা নাকি বাড়ির ভেতরে উঁকি ঝুঁকি মারার চেষ্টা করছিল। ব্যাস, তাতেই নাকি ওদের মনে হয়েছে লোকটা বিরাট বড় ক্রিমিনাল। তাই ওরকম নির্দয়ভাবে একটা অসহায় মানুষকে মারতে ওদের একবারও হাত কাঁপেনি।
অসহায় মানুষ। তুই কি করে জানলি লোকটা অসহায়? আরে জানার কি আছে মা, দেখলেই তো বোঝা যায়। দেখলেই কি সবসময় সব কিছু বোঝা যায়? অত আমি জানি না, কাল বা পরশু হয়তো লোকটাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে, তারপর ওনাকে আমি আমাদের বাড়িতেই নিয়ে আসবো। কি যা তা বলছিস? জানা নেই শোনা নেই একটা উটকো লোক আমাদের বাড়িতে কেন থাকবে? আমরা দুটো মেয়ে বাড়িতে একা থাকি। না না না, এ অসম্ভব, অসম্ভব। মা, উনি একটা দুর্বল অসুস্থ মানুষ, বাড়ির একতলার একটা ঘরে থাকলে তোমার কি অসুবিধা হবে বলো? আমার অসুবিধে হবে, কারণ আমি চাই না উনি এই বাড়িতে থাকুন। ওর ওই মায়াবী চোখ দুটোতে আমি আর ভুলছি না, কিছুতেই না। অনিন্দ্য বসুর নাম শুনেছিস কখনো? এক সময়ে জনপ্রিয় যুব ছাত্র নেতা, যার অগ্নিগর্ভ বক্তৃতায় যুব সমাজ টকবক করে ফুটত। বিতর্ক সভায় তার একটা অকাট্য যুক্তি খণ্ডন করা ছিল প্রায় অসম্ভব। তার জনপ্রিয়তা ছিল তখন তুঙ্গে। তার জানিস, তার অসম্ভব উজ্জ্বল গভীর অথচ মায়াবী একজোড়া চোখ ছিল। কলেজের সোশ্যালে প্রথম পরিচয়, তারপর আর কি প্রেম। নিজের জীবন যৌবন মর্যাদা পরিবারের মান সম্মান সব কিছু বাজি রেখেছিলাম ওই ওই উত্তম ভালোবাসার কাছে। ভেসে গিয়েছিলাম খড়কুটোর মতো। যখন যখন হুঁশ ফিরল বুঝলাম শরীরের ভেতরে একটা প্রাণের সঞ্চার হয়েছে। ছুটে গিয়েছিলাম অনিন্দ্যর কাছে। ওর সহকর্মীরা বলল পার্টির কাজে আপাতত শহরের বাইরে, কবে ফিরবে কেউ জানে না। তুমি তুমি এসব কথা আমাকে তো কোনোদিন বলোনি মা, এখনই বা কেন বলছো তাও তো আমি কিছু বুঝতে পারছি না। আজ বিকেলে যা ঘটেছে তার সঙ্গে এসবের কি সম্পর্ক? সম্পর্কটা যে খুব গভীর ঝুম। এই নোংরা অপরিষ্কার আত্মাগল মানুষটা, যার ওই মায়াবী চোখ দুটো তোকে আকর্ষণ করে, তিনিই তো যুব ছাত্র নেতা অনিন্দ্য বসু। কি? হ্যাঁ, তোমার তোমার জন্মদাতা। মা, কি বলছো তুমি? বলছি, আমার তো সব কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে, এসব সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে মা। প্রথম দিন দেখে আমার অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু ওর চোখ দুটো চিন্তা আমি ভুল করতে পারি না। আর সে অপমানটা। অপমান? কিসের অপমান? বাড়িতে সব কিছু জানাজানি হবার পর দাদা আর বাবা মিলে সিদ্ধান্ত নিল, যে মেয়ে সমাজের সামনে পরিবারের মুখে চুনকালি দেয় তাকে বাড়ি থেকে বার করে দেওয়াই শ্রেয়। ছুটে গিয়েছিলাম অনিন্দ্যর কাছে নিজের অসহায়তার কথা বিপন্নতার কথা ওকে জানাতে। ততদিনে ও পার্টির মাঝারি মাপের নেতা। ওর কাছে তখন আমি একটা বিড়ম্বনা ছাড়া আর কিচ্ছু নয়। আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমার জন্য ওর সামাজিক প্রতিষ্ঠা, ওর পরিবারের মান সম্মান ও নষ্ট হতে দেবে না। কি? আমার মতো একটা খারাপ মেয়ের সাথে ও নিজের নাম কিছুতেই জড়াবে না। তবে তবে ভবিষ্যতে ওর পলিটিক্যাল ক্যারিয়ার সাকসেসফুল হলে আমার মতো দু একটা রক্ষিতা নাকি রাখতেই পারে। এতদিন জানতাম আমার বাবা আমাদের পরিত্যাগ করেছেন, কিন্তু উনি ওনার পিতৃত্ব অস্বীকার করেছেন। তোমাকে অস্বীকার করেছেন। এইসব কথা তো কোনোদিন বলনি মা। কেন মা, কেন এত বড় সত্যটা আমার কাছে গোপন করেছিলে কেন মা? বলো কেন, কেন মা? এতদিন বলিনি কারণ বলতে পারিনি রে। আজ তো সব বললাম। সব জেনে এই মাটাকে তোর খুব ঘেন্না করছে না রে? ঘেন্না হচ্ছে না? এতদিন তোমার জীবন সংগ্রাম আমাকে অনুপ্রাণিত করতো মা, কিন্তু আজ সবটা জানার পর তোমাকে একটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে, এত সাহস তুমি কোথায় পেলে মা? সহায় সম্বলহীন একটা অল্প বয়সী মেয়ে সমস্ত সমাজ সংস্কারকে উপেক্ষা করেছিল শুধুমাত্র নিজের ভালোবাসাকে মর্যাদা দিতে। হ্যাঁ রে, ছোট থেকে তোমার লড়াইটা আমি দেখেছি মা।
লোকের বাড়ি বাড়ি ঘুরে নিয়ে আসা ছেঁড়া ফাটা জামা কাপড় সেলাই করা, তারপর একদিন পাড়ার সেলাই দিদিমণি হয়ে গেলে, সেখান থেকে আজ তুমি নিজের টেলারিং সব আভরণের মালকিন। কত দুস্থ মেয়ে তাদের সংসার চালায়। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তুমি আমার পড়াশোনাতে কোনো বাধা আসতে দাওনি মা। আজ আমি একটা সরকারি স্কুলের টিচার। তোমার চোখের জলটা আমাকে কোনো দিন দেখতে দাওনি মা। না, যে ক্ষতটা হয়তো এতদিনে কিছুটা হলেও পূরণ হয়েছে, তাকে আমি কিছুতেই আর নতুন করে খোঁজাবো না, কখনো না। ঘটনাচক্রেই হয়তো শ্রী অনিন্দ্য বসু আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু তিল তিল করে সাজিয়ে তোলা আমাদের জীবনটা আমি আর কিছুতেই অগোছালো হতে দেব না মা, কিছুতেই না। তুমি চিন্তা করো না, আমি আমি আশ্রমের সাথে কয়েকটা যোগাযোগ করে নেব। অনিন্দ্য বসুর হাসপাতাল থেকে ছুটি হলে কোনো আশ্রমে ওনাকে রেখে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাই। হ্যাঁ, হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, খাবারটা বাড়ো মা, হ্যাঁ, খুব খিদে পেয়েছে যে। বাড়ছি রে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে বেলা 11টা নাগাদ আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার, ওনাকে সুস্থ করে তোলার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি এসে ওনাকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি রে, আজ বেরোবি? এত বেলা হয়ে গেল। আমি তো আজ স্কুলে ছুটি নিয়েছি মা, হাসপাতালে যাব, ওখান থেকে দেখি কি করি। ও, আজ হাসপাতাল থেকে অনিন্দ্য বসু বুঝি ছুটি হয়ে গেল? তুমিও তৈরি হয়ে নাও মা, আমার সঙ্গে চলো। আমি কি করব? ওনাকে এখানে নিয়ে আসবে। কি? হ্যাঁ মা, অনেক ভেবে দেখলাম, কাউকে রক্ষিতা করে রাখার অধিকার কি শুধু পুরুষেরই আছে? তুমি তো আজ আত্মনির্ভর প্রতিষ্ঠিত একজন মানুষ, কোনো একজনকে তোমার রক্ষিত তো তুমি করে রাখতেই পারো। না 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 ঝুম, নিজের ভালোবাসার মানুষকে রক্ষিতা বানিয়ে রাখার মতো দম্ভ বা নীচতাকে ভগবানও ক্ষমা করেন না। তার প্রমাণ তো দেখতেই পেলে কি? তবে কাউকে তো আশ্রয় দান করা যেতেই পারে। শুধু খেয়াল রেখো, দোতলার সিঁড়ির দিকে যেন কোনো দিন পা না বাড়ায়। অসাধারণ হয়েছে মনিকা আর রূপাদি। এরপরে আহিরের গান। আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাব।